মানুষের সঞ্চারিত করা হয়েছে। ইতিহাসকে পঞ্চম বেদ আখ্যা দেওয়া হয়েছে। ইতিহাস, পুরাণ ইত্যাদি বিষয়ে বহু প্রশস্তিও উচ্চারিত হয়েছে, কিন্তু ইতিহাস অনুধাবন এবং প্রণয়নের প্রয়াস থেকে ভারত প্রতিভা প্রকৃতপস্তবে নিরস্ত থেকেছে। প্রাচীন গ্রিসে হেরোডোটাস এবং থুসাইডিডস এর প্রভৃতি মনুষ্যী যে পরম্পরার প্রতিনিধি, তার অনুরূপ কিছু আমাদের দেশে নেই। অনেক পরে লেখা রাজতরঙ্গিনী, হর্ষচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত, রামচরিত ইত্যাদি গ্রন্থে সেই সব গ্রিক বইগুলোর যে তীক্ষ্ণতা, যুক্তি মনস্কতা আছে, তার ধারে কাছে এই বইগুলো নাই। এবং উমর বলছেন, প্রাচীন ভারতীয়দের ইতিহাস বিষয়ে অনীহা এবং ঔদাসীন্যকে হীরেন্দ্রনাথ বলেছেন সুপরিকল্পিতভাবে সমাজের স্থিতিশীলতাকে নিশ্চিত করার অভিপ্রায়। স্বাধীন বাংলাদেশে প্রথম থেকেই শাসক শ্রেণীর ইতিহাস বিষয়ে অনীহা এবং ঔদাসীন্য শুধু নয়, ইতিহাস পঠন ইতিহাস চর্চার পরিবর্তে ঐতিহাসিক ঘটনার বিকৃতি সাধন করে সুপরিকল্পিতভাবে কিন্তু তারা এটার অবলম্বন করেছে। সেটা আমরা জানি যে আওয়ামী লীগ এবং শেখ মুজিব এবং শেখ হাসিনা এই কাজগুলো খুব ভালোভাবে করেছিল। ভারতে ইতিহাস চর্চা শুরু করার কথা বলতে গিয়ে হীরেন্দ্রনাথ বলেন আমাদের দেশে আরবরাই প্রথম ইতিহাস বিষয়টির প্রকৃত প্রবর্তনা করেছিলেন। মুসলমানদের ভারতে আগমনের আগে ভারতে যেখানে ইতিহাস চর্চা, বিশেষভাবে ধারাবাহিক ইতিহাস রচনা বলে কিছু ছিল না, সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে যেভাবে ভারতে ইতিহাস চর্চা ও রচনা হয়েছে সেটা একটা বিস্ময়কর ব্যাপার। তিনি দৃষ্টান্ত হিসেবে আল বেরুনির তারিক আল দিন, মিনহাজি সিরাজের তাবকাতি নাসিরি, জিয়াউদ্দিন বারানির তারিকি ফিরোজশাহী, বাবরের বাবরনামা, মীর কাসিম মোহাম্মদ কাসিমের কাসিম ফিরিস্তার নওরুজ নামা, জহর আফতাবচি তাস্কিরাতুল ওয়াকিয়াত, গুলবদন বেগমের হুমায়ুন নামা, আবুল ফজলের আকবরনামা, সম্রাট জাহাঙ্গীরের তুজুকে জাহাঙ্গীরি, মির্জা নাথানের বাহারিস্তানি গায়েবী, সৈয়দ গুলাম হোসেন তবতাবাইয়ের সিয়ারুল মুতাখিন, গুলাম হোসেন সলিমের সিরাজুস সালাতিন ইত্যাদি গ্রন্থের নাম উল্লেখ করে তিনি বলছেন এগুলো হলো মুসলমানদের প্রণীত ইতিহাস পুস্তকের ক্ষুদ্র অংশ মাত্র। মুসলিমদের ইতিহাস বিষয়ক এই অবদান, অন্যান্য অবদান ভারতের ইতিহাসবিদরা খুঁজে পান না। তারা এসব শুধু অস্বীকারই করেন, এগুলোকে সাম্প্রদায়িকতার রঙে রঞ্জিত করে নতুন তথ্য হাজির করেছেন। ডক্টর আহমদ শরীফ লিখেছেন, কয়েক শত বছরের মুঘল পাঠান ইতিহাসে এক তাজমহল ছাড়া রবীন্দ্রনাথ কিছুই খুঁজে পাননি। এবং ভারত যে আজকে তারা বলছে এখানে হিন্দুদের দেশ, এটা হিন্দুস্তান, এটা হিন্দুদের দেশ, মুসলমানরা এখানে অপর, এই কথাটা বলছে, এটা একটা মূর্খতা ছাড়া আর কিছুই না। কারণ বেদ ও বৈদিক সাহিত্যে, রামায়ণ মহাভারতে হিন্দু বলে কিছু নেই। প্রাচীন ভারতের ঋষিরা নিজেদের হিন্দু বলতেন না। হিন্দু শব্দটি ভারতীয় নয়। গ্রিকরা সিন্ধু নদীকে বলতো ইন্ডাস এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীদের বলতো হিন্দু, তার থেকে হিন্দু। কাজেই ভারতের জনগণ হিন্দু নামে পরিচিত হয়েছে গ্রিকদের দ্বারা। আর ভারতবাসী হিন্দু নাম যেমন গ্রিকদের দেয়া, তেমনি ভারতের হিন্দুস্তান নাম হলো মুসলমানদের দেয়া। তো এইবারে তিনি হিন্দু ধর্মের বিষয়ে আরও কথা বলছেন যে হিন্দু ধর্মের ভিতরে যে একটা এক্সক্লুসিভনেস আছে, তিনটা শুরু হয়েছে না? ও, আমি খুবই দুঃখিত, আমি বুঝতে পারিনি। তাহলে সাম্প্রদায়িকতার বিষয়ে তিনি সাম্প্রদায়িকতাকে, আমি আর কয়েক মিনিট ভিতরে শেষ করব, কারণ আমার ইচ্ছে ছিল সংক্ষেপ করা, কিন্তু ভেতরে অনেক দূর আগে গেছে। বিস্ময়কর হলেও সত্য, বর্তমান কালেও দলিতদের একটা বড় অংশ নিজেদের নামে কোনো জমি কিনতে পারে না। হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, বিহার, অন্ধ্র, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে লাখো দলিত এখনও উচ্চ বর্ণের লোকেদের মল মাথায় করে নিয়ে পায়খানা পরিষ্কার করে।
কোনো কোনো অঞ্চলে দলিতদের সব রাস্তাঘাট ব্যবহার করতে দেওয়া হয় না। কোন রাস্তা দিয়ে তারা হাঁটবেন এটা নির্দিষ্ট করে দেওয়া হয়। কোন কোন এলাকায় দলিতদের এতটাই অস্পৃশ্য মনে করা হয় যে তারা দিনের বেলা বাড়ি থেকে বের হয়ে বাইরে কোনো কাজ করতে বা চলাফেরা করতে পারবেন না, কারণ তাদের ছায়া দেখাও পাপ। তাদের বাইরে বের হতে হয় সূর্যাস্তের পর। একটি স্বাধীন এবং উন্নত গণতন্ত্রের দেশে এটা অবাস্তব বলে মনে হলেও ভারতের বিভিন্ন রাজ্যে এটা হলো বাস্তব অবস্থা। তো এইখানে আমি আর এই লাইনগুলো না বলে আমি কিভাবে এটা আমার বক্তব্য শেষ করা যায় সেটার দিকে আমি যাচ্ছি। সেটা হলো যে ভারত একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে এবং মোদির সাম্প্রদায়িক কর্মকাণ্ড বিষয়ে ভারতের 42 জন বিখ্যাত সাহিত্যিক তাদের আকাদেমি পুরস্কারের সম্মাননাপত্র ও অর্থ সুদে আসলে ফেরত দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। তার মানে ভারতবর্ষেও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ জারি আছে, সেই কথাটা উমর ভাই মনে রেখেছেন এবং বলছেন। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বিষয়ে বলেছে যে আওয়ামী লীগ ভারতে গিয়ে ভারত সরকারের উপরে মুক্তিযুদ্ধের দায়িত্ব দিয়ে তাকে সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত থাকে। তাদের মুক্তিযুদ্ধ করার কোনো প্রস্তুতি ছিল না, এই কথাটা তিনি নানাভাবে বলেছেন। তারপরে বলেছেন যে যখন সারেন্ডার করা হয় সেখানে আমাদের কেউ ছিল না, এটা বলেছেন। এবং 16 ডিসেম্বর বাংলাদেশের সাথে সাথে ভারতও বিজয় দিবস পালন করে, কিন্তু ভারত নিঃস্বার্থভাবে এ কাজ করেনি। তারা যদি তা করত তবে কাশ্মীরে প্রতি 3 জন মানুষের জন্য একজন সৈন্য মোতায়েন না করে সেখানে স্বাধীনতা দিয়ে দিত। তো এটা হচ্ছে আপনার আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভূমিকা সম্পর্কে তিনি বলেছেন। এখন আমরা আমার প্রবন্ধের যে মূল কথাটা বলতে চাইছিলাম সেটা বলবো, তবে খুবই সংক্ষেপে। সেটা হলো যে বদরুদ্দীন উমর ভারতবর্ষকে সামনে রেখে বাংলাকে বিবেচনা করেছেন। এটা হলো একটা বড় দিক। এখানে এটা তার ইন্ডিওলজি, এটা তার রাজনীতির একটা প্রধান ভিত্তি। আরেকটা জিনিস উনি করেছেন যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে, যেটা স্ট্যালিনের বক্তব্য ছিল, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তিনি যে কোনো দেশের বৈপ্লবিক আন্দোলন এবং বিপ্লবকে দেখতে হবে সেটা তিনি গুরুত্ব দিয়েছেন। এবং এই কাজের ভেতরে মধ্যবিত্তের ভূমিকা কি সেটা বলার জন্য তিনি মাও সেতুংয়ের উদ্ধৃতি দিয়েছেন, যে মাও সেতুং ব্যাপকভাবে বুদ্ধিজীবীদের অত্যন্ত মূল্যায়ন করেছেন, বুদ্ধিজীবীদের ভূমিকা তুলনাহীন। এবং এই যে বুদ্ধিজীবীদের ভূমিকা, মধ্যবিত্তের ভূমিকা দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এইখানে একটা কথা উঠে এসছে, সেটা হচ্ছে যে আপনাদের মনে আছে আমি বক্তৃতার শুরুর দিকে বলেছি যে রুশ বিপ্লব এবং চীন বিপ্লবের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিল মধ্যবিত্ত, কিন্তু তারা ছিল সর্বহারা বৈশিষ্ট্যের। যেটা ভারতের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিল মধ্যবিত্ত, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল মধ্যবিত্তের বৈশিষ্ট্যের। তো কাজেই যে মধ্যবিত্ত আজকের প্রগতি আন্দোলনে, বিপ্লবী আন্দোলনে আগে আসবেন, তাদের কাজ হলো সর্বহারা চরিত্র অর্জন করা। তা না হলে পর তারা অতীতের মতো আরও ভুল করবেন। এই জিনিসটার উপরে বদরুদ্দীন উমর ভিত্তি করেছেন তার যে 1000 পাতার ট্রিলজি, যেটা পূর্ব বাংলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি। এই ভাষা আন্দোলনের ভিত্তিমূলটা কোথায়? এটা 1757 সাল থেকে শুরু করে 1952 সাল পর্যন্ত এটাকে বদরুদ্দীন উমর এর ভিত্তি হিসেবে দেখেছেন। এই সময়কার কৃষক আন্দোলন, উনি বলেছেন ভারতের গণতান্ত্রিক আন্দোলন বলতে বোঝায় এখানকার কৃষক আন্দোলন। এবং এই কৃষক আন্দোলনের ওপরে ভিত্তি করেই 52 সালে কিন্তু এই দেশে গণঅভ্যুত্থান হয়েছিল। এবং তখন 51 সালে কেবল আপনার চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল হলো, এবং তখন সারা দেশে এই চিরস্থায়ী বন্দোবস্তের বিরুদ্ধে জমিদারি প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন হচ্ছিল। কৃষক শ্রমিকরা এই আন্দোলনগুলো করছিল। অন দ্য আদার হ্যান্ড জমিদাররা এই চিরস্থায়ী বন্দোবস্ত যাতে টিকে থাকে তার জন্যই তারা কাজ করছিল, যত রকম সম্ভব তারা কাজ করছিল। তো আপনার এই যে
ভারতের দুই দাসপ্রথা, একটা হলো নীল চাষ চিরস্থায়ী বন্দোবস্ত উদ্ভূত দাসপ্রথা, আর একটা হলো বর্ণপ্রথা থেকে উদ্ভূত দাসপ্রথা। এই দুই দাসপ্রথার বিরুদ্ধে বদরুদ্দিন উমর লিখেছেন এবং এই দাসপ্রথা বিরোধী আন্দোলনকারীরা তারা শত শত ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা ঘোষণাকারী এই যে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে তিতুমির থেকে শুরু করে সিধু কানু থেকে শুরু করে শমশের গাজী থেকে শুরু করে আমাদের সাম্প্রতিক কালের যারা বিপ্লবী তাদের পর্যন্ত তারা কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উপনিবেশের বিরুদ্ধে তারা আত্ম উৎসর্গ করেছে। এবং বাংলাদেশে তাদের যে আমি দাসপ্রথা বলেছি, এই দাসপ্রথার নমুনা হলো 5 কোটি মানুষকে তারা না খেতে দিয়ে হত্যা করেছে। এটা হলো স্পষ্ট কিলিং। এটাও ওমর ভাই তার লেখার ভেতরে এই বইয়ের ভেতরে প্রকাশ করেছেন। তাহলে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও রাজনীতি বইটার ভিত্তিটা কি? ভিত্তি হচ্ছে কৃষক আন্দোলন এবং এই কৃষকের গণতান্ত্রিক আন্দোলনের উপরে ভিত্তি করেই বাংলাদেশে যদি কমিউনিস্ট আন্দোলন হয়, যে কমিউনিস্ট বিপ্লবের কথা উনি আশা করেছেন সেটা গঠন হবে, সেই কথাটা কিন্তু তার এই বইয়ের যে প্যারাডাইম সেই প্যারাডাইম থেকে উঠে আসে। এইটাই হচ্ছে এই বইটার সবচেয়ে বড় মূল্য। এবং এর যে মেথোডোলজিক্যাল দিক এবং অন্য দিক সে মূল্যায়ন তো আছেই, সে বিষয়ে এখন কথা বলার কোনো সুযোগ নেই। শুধু এইটুকুই আমি বলবো যে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি কতিপয় মধ্যবিত্তের চিন্তা জাত নয়, এটা হচ্ছে প্রায় 200 বছরের কৃষকের আন্দোলনের ফসল। সেইভাবে এটাকে দেখানোর জন্যে ওমর ভাই তার বইটা সাজিয়েছেন এবং সেখানে চিরস্থায়ী বন্দোবস্ত থেকে এই পর্যন্ত কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের বিবরণ দিয়েছেন। এবং তারাই কিন্তু এই দেশে গণঅভ্যুত্থান করে 52 সালে রাষ্ট্রভাষা তারা কায়েম করলো এবং 54 সালে মুসলিম লীগকে উৎখাত করে দিল। এটা ইন্টারভিউ। তো এটা হচ্ছে আপনার এই বইটার সবচেয়ে গুরুত্ব, এই কথা আমি বলতে চাইছিলাম। আর আরেকটা কথা বলে আমি শেষ করব, যে কথাগুলো আর আলোচনা করা সম্ভব না, যে মানে বদরুদ্দিন উমর সম্পর্কে যে তার মতের বিরুদ্ধ মত উপস্থাপন করা আমি মনে করি উচিত, এবং সেটা করলেই বদরুদ্দিন উমরের শক্তি আরও বাড়বে। বদরুদ্দিন উমর তো চান যে সবাইকে নিয়ে অগ্রসর হতে, সামনের দিকে যেতে। তো তার যারা সমালোচনা করেছেন তার ভেতরে আহমদ কামাল, নূর মোহাম্মদ, তারপরে মোহাম্মদ আজম, তারপরে আতিফ অনিক বলে আরেকজন আছে। তো তাদের আমি লেখা এখানে নিয়ে এসেছিলাম বলবো বলে, কিন্তু সময় অনেক পার হয়ে গেছে, কাজে বলতে পারছি না। আমি মনে করি বদরুদ্দিন উমর আমাদের যে আবুল কাসেম ফজলুল হক স্যারের যে উদ্ধৃতি দিয়ে আমি শুরু করেছিলাম যে প্রথম পর্বের প্রধান পুরুষ, আমি মনে করি এখন এই পর্বটা অনেক পরিণতি লাভ করেছে। এই পর্বেও বদরুদ্দিন উমর প্রধান চিন্তাবিদ এবং প্রধান, যার ভেতরে ভবিষ্যৎ ভর করে আছে, যার ভিতরে বাংলাদেশ তাকিয়ে আছে, মানে বাংলাদেশে কৃষক শ্রমিক তাকিয়ে আছে, সেটা হচ্ছে বদরুদ্দিন উমরের চিন্তাধারা। তো সেই চিন্তাধারাকে আমরা যদি চাষ করি তাহলে সামনে হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। সুধীবৃন্দ, প্রবন্ধ উপস্থাপন করলেন প্রাবন্ধিক ও গবেষক জনাব আফজালুল বাশার। এ পর্যায়ে আলোচনা করবেন লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব ফয়জুল হাকিম। ইতিহাসবিদ ও রাজনীতিক বদরুদ্দিন উমর স্মরণে বাংলা একাডেমি আয়োজিত আজকের এই সেমিনারের সভাপ্রধান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, এই সেমিনারে প্রাবন্ধিক আফজালুল বাশার, যিনি প্রবন্ধ উপস্থাপন করলেন, এবং উপস্থিত সুধীমণ্ডলী। প্রথমেই আমি কমরেড বদরুদ্দিন উমরের এই স্মরণ সভায় দাঁড়িয়ে তার প্রতি
গভীর শ্রদ্ধা এবং লাল সালাম জানাচ্ছি। এবং একই সঙ্গে আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তারা বিভিন্ন ব্যক্তিবর্গের যে উপরে যে স্মরণে যে আলোচনা বা সেমিনারের আয়োজন করেছেন, যার ফলে আমাদের আজকের প্রজন্ম আমরা নানাভাবে সমৃদ্ধ হতে পারি। প্রবন্ধকার আফজালুল বাশারকে আমি ধন্যবাদ জানাই। তিনি বিস্তারিত বিষয় এখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে কমরেড বদরুদ্দিন ওমরের বিভিন্ন পুস্তকের তিনি উল্লেখ করেছেন এবং এই সব পুস্তক কী কী বিষয় নিয়ে লেখা হয়েছে সে সম্পর্কে তিনি বলেছেন। এবং এটা বলতেই হয় যে বদরুদ্দিন ওমরের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এটা অন্তত আমি নিজে মনে করি। খুব সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনা করার সুযোগ কম। এবং আফজালুল বাশার যেটা আলোচনা করেছেন সেটার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে বদরুদ্দিন ওমরের রাজনৈতিক চিন্তা বেরিয়ে এসছে বলে খুব স্পষ্টভাবে বস্তুগতভাবে সেইটা আমার কাছে মনে হয়নি। কারণ ওনার আলোচনাটা অনেকটাই সীমাবদ্ধ থেকেছে আমাদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসের ক্ষেত্রে বদরুদ্দিন ওমর আমাদের যে ইতিহাস বস্তু তৈরি করেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সব। এবং বলা চলে যে বাংলাদেশের শাসক শ্রেণী, বিশেষ করে মধ্যবিত্ত অংশ, 1972-এর আগ পর্যন্ত বদরুদ্দিন ওমরের যে লেখালেখি বা চর্চা সেই সম্পর্কে তাদের মনোযোগ অনেক নিবন্ধ হয়, মানে ফোকাস সেখানেই থাকে। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পরে বদরুদ্দিন ওমর যে কাজগুলো করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বদরুদ্দিন ওমরের সম্পর্কে অনেক জিনিস উনি আলোচনা করেছেন, তার পরিবার, তার সামাজিক পরিবেশ ইত্যাদি। কিন্তু এর সঙ্গে যদি উনি সংযুক্তভাবে বিশ্ব পরিস্থিতি, উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি তার কিছুটা উল্লেখ করতেন, তার কি প্রভাব বদরুদ্দিন ওমরের চিন্তাভাবনার মধ্যে পড়েছিল, তার পরিবারের প্রভাব যেমন পড়েছিল, তার দাদু আবুল কাশেম কিংবা তার বাবা আবুল হাশিম সাহেব, সে তো নিশ্চয়ই, কিন্তু এছাড়া বিশ্ব পরিস্থিতি এবং উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি তার কি প্রভাব পড়েছিল সেটাও কিন্তু বিবেচনার বিষয়। এবং আমার জীবন যে পঞ্চখণ্ড তিনি করেছেন সেটা পড়লে একটা ইতিহাসের যে যাত্রা সেটা আমরা টের পাই। তো যাই হোক, এইখানে আমি বলবো যে বদরুদ্দিন ওমরের রাজনৈতিক চিন্তা ছিল আসলে মার্ক্সবাদ লেনিনবাদ। লেনিন সাহিত্য প্রসঙ্গে যখন লিখেছেন, আলোচনা করেছেন, সেই ক্ষেত্রে তিনি পার্টি কমরেডদের বা ক্যাডারদেরকে যেটা বলেছেন, যাই আমি করেছেন সেটা তিনি করেছেন সমাজ পরিবর্তনের সংগ্রামকে মনে রেখে। আজকে তার জীবিত অবস্থায় আমরা যতটা তাকে উপলব্ধি করেছি, আমার মনে হয় তার একজন কর্মী হিসেবে, তার একজন সহযোদ্ধা হিসেবে আজকে যখন তাকে আমরা পাঠ করি তখন খুব আশ্চর্য লাগে যে কত গভীরভাবে, বৈজ্ঞানিকভাবে তিনি এই বিষয়গুলো দেখেছিলেন। তো সেই দিক দিয়ে বলা যায় যে এখানে তিনি যেমন আমি বলবো যে ওনার জীবনাবসানের পরে শহীদ মিনারে একটা টেলিভিশন ক্যামেরার সামনে, যেটা আমি পরে দেখেছি, ফারহাদ মাজার বলেছিলেন যে একটি মতাদর্শিক যুগের অবসান হলো। এটা যে কত বড় প্রতিক্রিয়াশীল কথা, এটা হলো আর একটা প্রতিক্রিয়াশীল কথা। তিনি আর একটা মতাদর্শের উপস্থিত করেছেন এখানে। মতাদর্শের প্রভাব তো থাকবেই মানুষের জীবনে, সমাজে থাকবে, এটাকে এড়ানোর কোনো সুযোগ নাই। বদরুদ্দিন ওমরের মৃত্যুর বা জীবন অবসানের সাথে সাথে এদেশ থেকে কমিউনিস্ট আন্দোলন, সমাজতন্ত্রের মতাদর্শের অবসান হয়েছে, এটা ভাবার কোনো উপায় নেই। আজকের সেমিনারও সেটা প্রমাণ করে না। এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে মার্ক্সবাদ লেনিনবাদকেই তিনি আত্মস্থ করেছিলেন এবং বাংলাদেশের সমাজ পরিবর্তনের সংগ্রামে তিনি তার সময়কালে বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, উপমহাদেশের পরিস্থিতি, কমিউনিস্ট আন্দোলন, তার উপর উনি বিস্তর লেখালেখি করছেন। বিভিন্ন দেশের সেমিনারে তিনি গিয়েছেন, বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করেছেন। তো এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে একজন কমিউনিস্ট হিসেবে যে কর্তব্য মার্ক্সবাদ লেনিনবাদের আলোকে, কমিউনিস্ট বলতে যেটা বোঝায়, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে মার্ক্স যেভাবে, এঙ্গেলস যেভাবে উল্লেখ করেছেন, সেটাই তিনি তার কর্তব্য পালন করেছেন। ওনার একটা লেখায় উনি বলেছেন যে প্রত্যেক বুদ্ধিজীবী কমিউনিস্ট না, কিন্তু একজন কমিউনিস্ট হতে হলে তাকে বুদ্ধিজীবী হতেই হবে। এবং বুদ্ধিজীবী বলতে উনি বলতেন যে তার বিশ্লেষণ ক্ষমতা আছে কিনা,
তার প্রশ্ন করার ক্ষমতা আছে কিনা। ফলে উনি এই প্রশ্নগুলো করেছেন, এই আলোচনাগুলো করেছেন। ফলে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধকে উনি দেখেছেন, নির্মোহভাবে দেখেছেন, কোনো ব্যক্তিগত জায়গা থেকে তিনি সেটাই দেখেননি, এবং প্রশ্নগুলো তুলেছেন, ব্যাখ্যাগুলো তিনি করেছেন। এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলাদেশের শাসক শ্রেণীর হাতে প্রথম যে শহীদ হয়েছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের শাসক শ্রেণীর হাতে প্রথম যেটা শহীদ হয়েছে সেটা হচ্ছে ইতিহাস। কারণ বাংলাদেশের শাসক শ্রেণীর দল আওয়ামী লীগ, তাদের ইতিহাস চর্চা শুরু হয় ৭ই মার্চ থেকে, আর বিএনপির ইতিহাস চর্চা শুরু হয় ২৬শে মার্চ থেকে। এভাবেই তিনি উল্লেখ করেছেন অত্যন্ত স্পষ্টভাবে, কোনো রকম সেই ক্ষেত্রে তিনি দোদুল্যমান দেখেননি। ফলে বদরুদ্দীন ওমর এই দেশে কিভাবে পুঁজি গঠন হয়েছে, কিভাবে শাসক শ্রেণী এখানে গঠিত হয়েছে, এই মধ্যশত শাসক শ্রেণী, এই ব্যবসায়ী শাসক শ্রেণী, এই যে সংবিধানটা যে একটা অগণতান্ত্রিক সংবিধান, তার যুদ্ধোত্তর বাংলাদেশে সেই ৭২ সনেই তিনি এটা এক্সপোজ করেছেন, উন্মোচন করেছেন, এবং রাষ্ট্রকে তিনি উন্মোচন করেছেন, এবং সাম্রাজ্যবাদের সাথে শাসক শ্রেণীর যে সম্পর্ক, সেই সম্পর্কও তিনি উল্লেখ করেছেন। ১৯৭৫ সনে যে বাকশাল কায়েমের আগেই তিনি সম্পর্ক উল্লেখ করেছেন যে সংবিধান এমন একটা জায়গায় চলে গিয়েছে, এখান থেকে বেরোনের আর কোনো রাস্তা নেই। অর্থাৎ বেরোতে গেলে যে এখানে একটা অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হবে, কারণ ক্ষমতা হস্তান্তরে কোনো স্বাভাবিক প্রক্রিয়া শেখ মুজিবুর রহমান ৭৫-এ বাকশালের মাধ্যমে সেটা রাখেননি। ফলে সাম্রাজ্যবাদ এবং শাসক শ্রেণীর বিভিন্ন অংশের চক্রান্তেই কিন্তু এখানে একটা কুদেতা হয়েছিল, এবং এখানে একটা সংসদীয় সামরিক শাসন এসেছিল। মার্কিন সাম্রাজ্যবাদের একটা জিয়াউর রহমানের সেই শাসন আমলে কীভাবে মার্কিন সাম্রাজ্যবাদ এখানে এসেছিলেন, এই সম্পর্কেও তার বাংলাদেশে বুর্জুয়া রাজনীতি চালচিত্র গ্রন্থে তিনি কয়েকটি প্রবন্ধে উল্লেখ করেছেন। তো বাংলাদেশের এই শাসক শ্রেণীর চরিত্র, পুঁজি গঠন, এবং তার যে ফ্যাসিবাদ হয়ে ওঠা, তার যে একটা স্বৈরতান্ত্রিক চেহারা হয়ে ওঠা, সেই দিকটা কিন্তু বদরুদ্দীন ওমর তিনি করেছেন। তিনি যে পার্টিতে ছিলেন, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী, তার ত্রুটি, তার যে পর্যালোচনা তিনি করেছেন, এবং তার দায়ও তিনি নিয়েছেন, যদিও তিনি কোনো কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন না। তিনি গণশক্তি পত্রিকার যখন তিনি ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন, কাজ করতেন এটা, তখন তিনি ছিলেন একজন সদস্য পার্টির। তো বাংলাদেশ প্রতিষ্ঠার পরে তিনি উদ্যোগ নিলেন এই ৭১-এর মূল্যায়ন করার, আমাদের কমিউনিস্ট আন্দোলনের ব্যর্থতা পর্যালোচনা তিনি করে সেইখানে কমরেড সৈফুদ্দাহার, ডাক্তার সৈফুদ্দাহার সহ অন্যদের নিয়ে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী লেনিনবাদী একটা অপ্রকাশ্য রাজনৈতিক ধারা, দল তিনি গঠন করলেন। এবং এই কাজ করতে গিয়ে যে কাজগুলো তিনি করলেন সেটা হচ্ছে এখানে শ্রমিকদের, কৃষকদের মধ্যে যে সংগঠন নিয়ে যাওয়া, সেই কাজ তিনি করলেন। বাংলাদেশ কৃষক ফেডারেশন গড়ে তোলা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন গড়ে তোলা, বাংলাদেশের আর্থসামাজিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উপর বিশ্লেষণ করার জন্য, এবং বিপ্লবী মার্ক্সবাদ লেনিনবাদ জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, শ্রমিক শ্রেণীর যে মতবাদ শ্রমজীবী জনগণের মধ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি বিপ্লবী বুদ্ধিজীবী গুরুত্ব তিনি উপলব্ধি করেছিলেন। তিনি বাংলাদেশ লেখক শিবিরের মাধ্যমে সারা দেশে ঘুরে বেরিয়েছেন। তিনি গ্রাম অঞ্চলে পর্যন্ত গিয়েছেন ব্যাপকভাবে লেখক শিবিরের মাধ্যমে, কৃষক ফেডারেশনের মাধ্যমে, এবং সেই সব অঞ্চলে আমরা যারা সে সময় কর্মী ছিলাম আমরা দেখেছি যে তিনি নিরলসভাবে এই কাজ করেছেন, এবং তার সঙ্গে কমরেড ডাক্তার সৈফুদ্দাহারও গিয়েছিলেন, এবং অত্যন্ত গুরুগম্ভীর বিষয়, সিরিয়াস বিষয়, এই উৎপাদন পদ্ধতি, উৎপাদন সম্পর্ক, এই বিষয়ে তারা আলোচনা করেছেন। কিভাবে সাম্রাজ্যবাদের সাথে বাংলাদেশের শাসক শ্রেণীর যে একটা জৈবিক সম্পর্ক রয়েছে, একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে, এখানে সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, সেটা যে শাসক শ্রেণীর বিরোধী লড়াই, সেটা যে রাষ্ট্র উচ্ছেদের যে লড়াই, এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে এখানে নিয়ে এসেছেন। ফলে বদরুদ্দীন ওমরের যে রাজনৈতিক যে চিন্তা, সেই চিন্তার মধ্যে তিনি মনে করেছেন যে বিপ্লবের জন্য, সর্বহারার শ্রেণীর নেতৃত্বে বিপ্লবের জন্য এখানে বিপ্লবী ক্যাডার দরকার, যেটা স্টালিন বলেছিলেন যে পার্টিতে একটা সিদ্ধান্ত হয়ে গেলে নেতৃত্ব পর্যায়ে আসল কাজ থাকে ক্যাডারদের, যারা এটা কার্যকর করে। এবং সেই ক্ষেত্রে তিনি আমাদের এই অঞ্চলে রাজনৈতিক কর্মী, বিপ্লবী রাজনৈতিক কর্মী গড়ে তোলার ক্ষেত্রে বিপ্লবী সাংস্কৃতিক সংগ্রামের উপরে, বিপ্লবী বুদ্ধিজীবী, তরুণ বিপ্লবী বুদ্ধিজীবীদের উপরে তিনি গুরুত্ব দিয়েছিলেন, এবং তাদেরকে সবসময় তিনি শ্রমিকদের মধ্যে কৃষক এলাকায় যাওয়ার জন্য তিনি তাগাদা দিতেন, এবং উত্তেজক বক্তব্য পরিহার করে যাতে শ্রমজীবী মানুষ চিন্তাশীল হয়, সেই কাজ তিনি করেছিলেন। আমার মনে আছে কমরেড আসাদউদ্দিন আহমেদ অনেক দিন তার পেছনে লেগেছিলেন এবং বলেছিলেন যে শ্রমজীবী মানুষ সহজভাবে বুঝতে পারে এরকম একটা পুস্তিকা আপনি তৈরি করেন। উনি তৈরি করেছিলেন মুক্তি কোন পথে, যে মুক্তি কোন পথের শোষণ কাকে বলে, বুর্জুয়া কাকে বলে, সাম্রাজ্যবাদ কাকে বলে, নানা প্রশ্ন, যে প্রশ্নগুলো
শ্রমজীবী জনগণের মধ্যে আসে, সেরকম তাদের বোধগম্য ভাষায় তিনি এই পুস্তিকা রচনা করেছিলেন। সুতরাং এই দিক দিয়ে আমি বলবো যে তিনি তার যে রাজনৈতিক চিন্তা, সেই মার্ক্সবাদ লেনিনবাদকে বিকশিত করার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তৎকালীন যে সময়ে তিনি ঐতিহাসিক মুহূর্তে তিনি কাজ করেছেন, সেই পরিস্থিতিতে কিন্তু তিনি ভূমিকা রেখেছেন। এখানকার শাসক শ্রেণীর চরিত্র, এখানকার কমিউনিস্ট আন্দোলনে যে বিলোপবাদী চিন্তা, সুবিধাবাদী ধারা, লেজুর ভিত্তিক ধারা, সেই ধারাকে চিহ্নিত করেছেন। এবং 80-র দশকে আমরা যখন সামরিক জান্তা বিরোধী সংগ্রাম করি, তখন একটা অনুন্নয়নশীল দেশে সামরিক বাহিনী কেন আসে, খুবই বিখ্যাত তার একটা বিশ্লেষণমূলক লেখা আলোচনা তিনি করেছিলেন। এবং সেই যে 15 দল এবং 7 দল, এই আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বাধীন যে সামরিক শাসন সরকার বিরোধী যে সংগ্রাম, তিনি তার সমালোচনা করেছিলেন যে বুর্জুয়াদের নেতৃত্বে এখানে গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে যেতে পারে না, এটা বিজয় লাভ করতে পারে না। সেই 5 দফা কর্মসূচিকে তৎকালীন তিনি সেখানে উন্মোচন করেছিলেন। এবং 1987 সনে রাজনৈতিক সংগ্রাম, প্রকাশ্য রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে তিনি গণতান্ত্রিক বিপ্লবীর তিনি গঠন করেছিলেন, শ্রমিক, কৃষক, ছাত্র, বুদ্ধিজীবী, শ্রমজীবী মানুষদের নিয়ে। এবং এই সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় রাজনৈতিক সংগ্রামে তিনি ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন এমন এক ব্যক্তিত্ব যিনি চিন্তা করতেন এবং জনগণকে চিন্তা করার প্রশ্নে তাদেরকে জাগিয়ে তুলতেন, প্রশ্ন করতে এবং তাদের ইতিহাস বোঝা দিয়ে তুলতেন। একই সঙ্গে তিনি বাস্তব সংগঠন সংগ্রামে তিনি ছিলেন। এরকম দৃষ্টান্ত আমাদের দেশে নেই বললেই চলে বলবো। বাস্তব রাজনৈতিক কাজের মধ্যে দিয়ে উনি এক জায়গায় লিখেছেন, লেনিনের কথাই উদ্ধৃত করেছেন, যে লেনিন যেটা বলেছেন যে বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লব হয় না। কমরেড বদরুদ্দীন উমর শেখ সেটাকে একটু সম্প্রসারিত করেছেন তার বক্তব্যে। তিনি বলেছেন, লেনিন বলেছেন বিপ্লবী তত্ত্ব ছাড়া বিপ্লব হয় না, বিপ্লবী আন্দোলনের না থেকে কোনো বিপ্লবী তত্ত্ব নির্মাণ করা যায় না। সুতরাং আজকে কমরেড বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তার উপর যখন আলোচনা করতে যেতে হয়, তখন নিজেদেরকে তৈরি হতে হয় যে আসলে মার্ক্সবাদ লেনিনবাদ একটা নির্দিষ্ট দেশের নির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতি তার ভূমিকা কি। আমরা দেখেছি 1990 সনে যখন সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় হলো, সেই বিপর্যয়কে কিভাবে আমরা মোকাবেলা করব। এই বাংলাদেশের তথাকথিত কমিউনিস্ট নামধারী রাজনৈতিক দলগুলো তখন তারা খাবি খাচ্ছিল, তারা বুঝতেই পারছিল না কি হবে। ওমর ভাই এটার উপরে অনেক আলোচনা করেছেন লেখক শিবির, বিভিন্ন সংগঠনের মাধ্যমে। এমনকি কমরেড জোসেফ স্টালিনের বিরুদ্ধে যখন সাম্রাজ্যবাদী মহল অপপ্রচার চালাচ্ছিল, তখন তিনি বের করলেন বিশেষ সংখ্যা সংস্কৃতি, স্টালিন সংখ্যা। এই সংস্কৃতি পত্রিকার মাধ্যমে তিনি নিজে বক্তব্য শুধুই করেন নাই, তিনি অন্যদের দিয়েও লেখিয়েছেন। আমার মনে আছে এন্টি ডুরিং সর্দার ফজলুল করিম স্যারকে দিয়ে তিনি অনুবাদ করিয়েছিলেন এবং সেটা সংস্কৃতিতে ধারাবাহিকভাবে বেরিয়েছে। এইভাবে বহু লেখক, বুদ্ধিজীবী, তরুণদেরকে দিয়ে তিনি এই দেশের সমাজ পরিবর্তনের সংগ্রামকে তিনি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একজন ব্যক্তির পক্ষে তার সীমাবদ্ধতা থাকে, কিন্তু আমি বলবো যে বদরুদ্দীন উমর তার সকল সীমা পর্যায়ে তিনি ব্যবহার করেছিলেন। তো সেই ক্ষেত্রে এটা বলা চলে যে ওনার রাজনৈতিক চিন্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চিন্তা ছিল, সেটা হচ্ছে কমরেড লেনিনের চিন্তা। সেই চিন্তাটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। তিনি কমরেড চাঁদু মজুমদারের লাইনের যে সমালোচনা করেছেন, আমাদের দেশে যে শ্রেণী শত্রু খতমের যে লাইন আসার কারণে যেটা আফজালুল বাসা তিনি উল্লেখ করেছেন, যে এখানে গণসংগঠনগুলো পার্টি তখন ভেঙে গিয়েছিল। আমার মনে আছে ওমর ভাই লেখা পড়তে গিয়ে এই ভেঙে দেওয়ার ফলে যেটা হলো, মৌলানা ভাসানীর সাথে তারা ছিল, মৌলানা ভাসানী একদম নিঃসঙ্গ হয়ে গেলেন। বদরুদ্দীন উমর তার এক আলোচনা লিখেছিলেন, বিশ্লেষণ করেছিলেন কেন মৌলানা ভাসানী বাংলাদেশের রাজনীতিতে এসে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন এই 70 সনে নির্বাচনে ন্যাপ অংশগ্রহণ না করার ফলে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়, যে বিষয়গুলো তিনি লিখেছিলেন। এক জায়গায় তিনি লিখেছিলেন সেই 1905 সনে উনি লিখেছেন যে 1905 সনে আসলে বাংলা ভাগ হওয়া দরকার ছিল। যদি বাংলাটা ভাগ হতো সেই সময়, অথচ ওনার দাদু কিন্তু আবুল কাসেম সাহেব, তিনি বাংলা ভাগের বিরুদ্ধে সেই সময় সংগ্রাম করেছেন। বদরুদ্দীন উমরের বক্তব্য ছিল এই পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে যেটা হয়েছিল, এটা যদি আসলে হতো তাহলে 47 এসে অবিভক্ত বাংলাকে ব্রিটিশরা ভাগ করতে পারত না। আমি এই ব্যাপারে ওনার সাথে যখন আলাপ করলাম, উনি বললেন যে সব কাজ তো আমার পক্ষে করা সম্ভব না। ওনার মৃত্যুর কয়েক বছর আগে, মাত্র 2-3 বছর আগে, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছিলেন যে এখানে তাহলে পূর্ববঙ্গ এবং এই অঞ্চলে একটা মধ্যশ্রেণীর বিকাশ এখানে হতো। এই মধ্যশ্রেণীর বিকাশের যে প্রশ্ন, অর্থাৎ মুসলমান সমাজ পশ্চাৎপদ যারা ছিলেন,
আর্থিক ভাবে বা সামাজিকভাবে শিক্ষাক্ষেত্রে তাদের একটা বিকাশ এখানে হতো, এটা উনি করেছিল। তো এই দিকগুলো সামগ্রিকভাবে আমরা যদি দেখি যে তিনি এই ক্ষেত্রে অত্যন্ত সজাগ ছিলেন যে এখানে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বজোড়া যে পরিস্থিতি, তার যে সংকট, সাম্রাজ্যবাদীদের যে সংকট, সেই সংকট সম্পর্কেও তিনি বিস্তারিতভাবে তিনি বিভিন্ন সময় অনেকে তার অনেক সমালোচক লেখেন যে উনি তো পত্রিকায় কলাম লেখেন, ওনার মৌলিক অনেক বই রয়েছে, এখানে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি বলছে, বাংলাদেশের অভ্যুদয়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তৎকালীন সমাজ, কিংবা চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাদেশের কৃষক, নানা লেখা গ্রন্থের মধ্যে দিয়ে তিনি কিন্তু এই বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের সমস্যা, ৭১ মুক্তিযুদ্ধে কমিউনিস্টদের ভূমিকা ইত্যাদি নানা গ্রন্থের মধ্যে মৌলিক কাজ তিনি করলেও এখানে তিনি যে কলাম লিখেছেন, আপনার যদি তো ওনার সংকলন দেখেন, গ্রন্থ সংকলন, তাহলে দেখবেন ওই পরিস্থিতিতে বাংলাদেশে কি ঘটছে, দুনিয়াতে কি ঘটছে, সেই সম্পর্কে কিন্তু একটা তারিখ অনুযায়ী দেখা যাবে তার বিশ্লেষণ বা তার ব্যাখ্যা, তার একটা দিক নির্দেশনা দেখা যাচ্ছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক কর্মী মহলের একটা খুব বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে একটা দিশাহীন অবস্থা, যে এই পরিস্থিতিতে আমরা কি করব। সেই সময় তো বদরুদ্দীন উমরের কলামের মধ্যে গিয়ে সেটা দেখা যেত যে আজকে ইরানে যে ইসরায়েল এবং মার্কিন সাম্রাজ্যবাদ যে হামলা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ের কি হবে। আজকে বাংলাদেশের সীমান্তে যে পুশিং হচ্ছে, এখানে ভারতীয় সাম্রাজ্যবাদ যে বাংলাদেশের উপর আগ্রাসন চালাচ্ছে, এই আগ্রাসনকে কিভাবে মোকাবেলা করা হবে, এখানকার বামপন্থী কমিউনিস্টের কর্তব্য কি, এই বিষয়ে বদরুদ্দীন উমর যেভাবে তিনি বলতে পারতেন, বিশ্লেষণ করতে পারতেন, আমরা তার ছাত্র হিসেবে, তার একজন সহযোগী হিসেবে সেই চেষ্টা করার, আমাদের সাধ্য অনুযায়ী করার চেষ্টা করছি। বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তা ছিল সমাজ পরিবর্তনের চিন্তা, সাম্যবাদ প্রতিষ্ঠার ইচ্ছা, শুধু বাংলাদেশে নয়। তিনি বলেছিলেন সোভিয়েতের পতন মানে এই নয়, বিপর্যয় মানে এই নয় যে সমাজতন্ত্রের পতন, কারণ সমাজতন্ত্র কোনো দেশীয় ব্যাপার নয়, সমাজতন্ত্র হচ্ছে একটা বৈশ্বিক বিষয়। সুতরাং বিশ্বজুড়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রাম চলছে, এবং সমাজতন্ত্রের যে পদধ্বনি শোনা যাচ্ছে, সেটা বদরুদ্দীন উমর তার শেষ জীবনের দিকের গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তার জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি অত্যন্ত সেই বিছনায় শুয়ে, যখন তিনি অসুস্থ ছিলেন, তখনও তার চিন্তা ছিল অত্যন্ত টনটনে, অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত বলিষ্ঠ। তার ছিল শুধু সমাজের চিন্তাই না, সংগঠনের চিন্তাও তিনি করতেন। এবং শেষ আলোচনায়, সেমিনারে, প্রেস ক্লাবে তিনি বলেছিলেন যে এখন একটাই কাজ, সে কাজ হচ্ছে লেনিনের কি করিতে হইবে পড়া, তোমাদের সেটাই করতে হবে, হোয়াট ইজ টু বি ডান। সুতরাং সেই হোয়াট ইজ টু বি ডানের মধ্য দিয়ে কিভাবে পার্টি গড়ে তুলতে হবে, কিভাবে সংগঠন গড়ে তুলতে হবে, তিনি উল্লেখ করেছিলেন যে এখন একটাই কাজ, সংগঠন, সংগঠন, সংগঠন। সমাজ পরিবর্তনের সংগ্রামে সংগঠনের চেয়ে বড় গুরুত্ব নেই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট শাসন উচ্ছেদ করে দিয়েছি, কিন্তু একটা সঠিক লক্ষ্য, কর্মসূচি এবং সংগঠন না থাকার কারণে আজকে বাংলাদেশের যে সমাজ যে চলছে, যেভাবে বিদ্যমান রাষ্ট্র নতুনভাবে জোড়াতালি দিয়ে আবার জনগণের ওপরে একটা শোষণের যন্ত্র তারা চাপিয়ে রেখেছে, সেটাকে মোকাবেলা করা যায়নি। সুতরাং সংগঠন গড়ে তুলে এবং বিপ্লবী তত্ত্ব আয়ত্ত করার মধ্য দিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, এবং বদরুদ্দীন উমরের রাজনৈতিক চিন্তাকে আমরা যদি বিবেচনা করে, পুনর্বিবেচনা করে, পর্যালোচনা করে গ্রহণ অর্জনের মধ্যে দিয়ে আমরা এগোই, তাহলে নিশ্চয়ই আমরা সফল হব। বাংলাদেশের মানুষ, মেহনতি মানুষের রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠার সংগ্রামে বদরুদ্দীন উমরকে নিশ্চয়ই তারা মনে রাখবে। আপনাদের ধন্যবাদ। সমবেত সুধী, এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। আমি এখন আজকের সেমিনারের সভাপ্রধান, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বিনীত অনুরোধ করছি বক্তৃতা দেওয়ার জন্য।
উপস্থিত সুধীবৃন্দ, আজকের আলোচনার বিষয়, আলোচনার উদ্দেশ্য এটা আপনারা সবাই জানেন। এতক্ষণ আমরা জনাব আফজালুল বাশার এবং জনাব ফয়জুল হাকিমের বক্তব্য শুনলাম। আফজালুল বাশার লিখিতভাবে বদরুদ্দিন ওমর সম্পর্কে এবং বদরুদ্দিন ওমরের লেখা চিন্তাধারা তার একটা পরিচয় দিয়েছেন, এবং তার বাইরেও বাংলা ভাষায় মার্ক্সবাদী চিন্তাধারার সূচনা, বাংলাদেশে মার্ক্সবাদী চিন্তাধারা নিয়ে, মার্ক্সবাদী কর্মকাণ্ড নিয়ে যে লেখা, তর্ক বিতর্ক, কাজ ইত্যাদি হয়েছে, তারও একটা বিবরণ আফজালুল বাশারের বক্তব্যের মধ্যে আছে। যদি লেখাটি মুদ্রিত আকারে বের হয় তাহলে অনেক কিছু এই লেখা থেকে জানা যাবে। কোনো ব্যাপারেই বক্তব্য শেষ হয়ে যায় না। একজন বক্তব্য লিখলে তা নিয়ে অন্য অনেকে আরও নতুন বক্তব্য সংযোজন করতে পারেন, কোনো কোনো বিষয় নিয়ে মতভিন্নতা প্রকাশ করে ভিন্ন বক্তব্য দিতে পারেন, এবং এইরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই কোনো জাতির জীবনে নতুন চিন্তাধারার বিকাশ ঘটে এবং নতুন রাজনৈতিক কর্মকাণ্ড দেখা দেয়। রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দল একান্ত অপরিহার্য। আমাদের দেশে রাজনৈতিক দল গঠন সম্পর্কে আলোচনা খুব কম হয়েছে, এবং সময়ে সময়ে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বের অভাবে বিরাট বিরাট সব সম্ভাবনা সফল হয়নি। তো এইসব কথা আমাদের স্মরণে রাখতে হবে। আজকে যে আলোচনা আমরা শুনলাম এই ফয়জুল হাকিমের কাছ থেকে, আফজালুল বাশার কাছ থেকে, সেই বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করে বিষয়গুলো জানতে, বুঝতে এবং কাজে যেতে। কাজে যারা যান, নানানভাবে কাজ করা হয় এখনও। দল তার কমিটি গঠন বিভিন্ন জায়গায়, এবং কমিটিকে অবলম্বন করে দলের কেন্দ্রীয় বক্তব্য কর্মীরা দেশব্যাপী প্রচার করবেন, জনসাধারণকে দলের প্রতি এবং আদর্শের প্রতি আকৃষ্ট করবেন, দলের কর্মসূচির প্রতি আকৃষ্ট করবেন, ঐক্যবদ্ধ করবেন। এটা একটা। তাছাড়াও কাজের আরও নানা ধারা আছে। অনেকে আছেন যারা তাত্ত্বিক বিষয়ে আলোচনা করতে আগ্রহী, তারা লেখেন এবং রাজনৈতিক আদর্শ, তত্ত্ব, রাজনৈতিক কর্মসূচি এগুলোর বিষয়ে মত প্রকাশ করেন। অনেকে সাংগঠনিক গুরুত্বকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মনে করেন, এবং তারা সেইভাবে সংগঠন কি করে গড়ে তোলা যায় এটা চিন্তা করেন। আরও নানান দিক আছে। এই সব দিকের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। হয়তো কোনো সময়ে কোনোটার গুরুত্ব বেশি, কোনো সময়ে কোনোটার গুরুত্ব কম, এবং এই রকম একটা পরিবর্তনের ধারা ধরে অগ্রসর হয় রাজনৈতিক চিন্তা, গঠিত হয় রাজনৈতিক দল, জনসাধারণ ঐক্যবদ্ধ হতে পারে, এবং জনগণের সংগ্রামের মধ্য দিয়েই একটা আদর্শ, একটা কর্মসূচি, নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হয়। এখন জনগণের কথা বড় করে সবাই বলা করেন, জনগণই ইতিহাসের স্রষ্টা। কথাটা ঠিক, কিন্তু সেই সঙ্গে আরও কিছু কথা এর সঙ্গে যুক্ত করলে কথাটা ঠিক হবে। সেটা হলো নেতৃত্ব লাগবে। জনগণের নেতৃত্ব যদি না থাকে, আজকে মুসলিম লীগের নেতৃত্বে কিংবা কংগ্রেসের নেতৃত্বে কিংবা অন্য কোনো দলের নেতৃত্বে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়, সেইখানে তো কমিউনিস্ট পার্টি যত ভালো বক্তব্যই বলুন, তারা প্রকৃত কাজে অগ্রসর হতে পারেন না। আমাদের দেশে কমিউনিস্ট পার্টি তো সেই ব্রিটিশ আমল থেকে কাজ করছে। 1921 সনে ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, লেখা হয় সর্বত্র এটা। তখন হয়তো আমাদের এই পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টি হয়নি। পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টি হয়েছে পূর্ব পাকিস্তান আমলে, পাকিস্তান হওয়ার পরে 1948 সালে। কিন্তু 48 সনে হলেও তার আগে যে 21 সন থেকে কমিউনিস্ট পার্টি ভারতে, তার প্রভাব এর পেছনে ছিল। তো অভিজ্ঞতাটা নিতান্ত অল্প সময়ের নয়। আমরা যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব যে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1957 সনে। তার 2-3 বছর পরেই 1857 সিপাহী বিদ্রোহের বছর 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়, বোম্বে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তো তখন থেকেই কিন্তু মার্ক্সবাদ একরকম বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচিতে আসছে। রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি
এইসব বিষয়ের পাঠ্যসূচিতে নানাভাবে মার্কস এঙ্গেলসের চিন্তাধারা আলোচনার অন্তর্ভুক্ত হয়। যারা বিশ্ববিদ্যালয়ে সিলেবাসভুক্ত করেছেন এইসব বিষয়কে, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তারা তো আর বিপ্লব করার জন্য করেননি, বিষয়টা জানার জন্য, কিন্তু এরও একটা গুরুত্ব আছে। এবং যারা বিপ্লবে আকাঙ্ক্ষী তারা ওই যে জ্ঞান কেন্দ্র বিশ্ববিদ্যালয়, তাতে যেটুকু চর্চা হচ্ছে তাকে অবলম্বন করে আরও নতুন অগ্রসর চর্চায় যেতে পারেন। এই সব বিষয় বুঝতে হবে। কাজে আমাদের দেশে মার্ক্সবাদের আলোচনা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই আরম্ভ হয়েছে বলা যায়। কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে ভারতে 1921 সালে, আর পূর্ব বাংলায় কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছে পাকিস্তান আমলে 1948 সালে। এই ধারাক্রম ধরে যে অগ্রগতি, তাতে আমরা বর্তমান অবস্থায় আছি। কি অগ্রগতি হলো, কতখানি সাফল্য অর্জন করেছে, সাফল্যের সম্ভাবনা কতটা বাস্তবায়িত হয়নি, কিভাবে বর্তমানে আমরা নতুন ভবিষ্যৎ সৃষ্টির পরিকল্পনা নিয়ে সামনে এগুলো, এইসব বিষয়ে আলোচনার এবং লিখিতভাবে বক্তব্য প্রকাশ করার দরকার আছে। আমরা চিন্তা চাই, চিন্তার চর্চা চাই, চিন্তার শুদ্ধতা চাই, চিন্তার বিকাশ চাই এবং চিন্তার সমৃদ্ধি চাই। কিন্তু চিন্তার সঙ্গে সঙ্গে আমরা কাজ চাই, পার্টি গঠন, জনসাধারণকে ঐক্যবদ্ধ করা, জনসাধারণের মধ্যে উন্নত চিন্তা প্রসারিত করা, তার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা আমাদের আদর্শ কর্মসূচি ইত্যাদি বাস্তবায়িত করব। এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পদ্ধতি কি, এই নিয়ে অগ্রিম খুব বেশি বিতর্ক না করাই ভালো। অনেকেই মনে করেন যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় বৈপ্লবিক পদ্ধতিতে যেতে হবে, বিপ্লব সম্পর্কিত কিছু কথা বলেন। আবার অনেকে মনে করেন যে হ্যাঁ, বিপ্লবের দরকার হতে পারে, কিন্তু বিপ্লব ছাড়াও গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে ঐক্যবদ্ধ করে এই পরিবর্তন সম্ভব হবে। এইসব বিতর্ক ব্রিটিশ আমলে উঠেছে, পাকিস্তান আমলেও কিছু চলেছে, বাংলাদেশ আমলেও একসময় কিছু কিছু হয়েছে। সেসব বিতর্ক এখন নাই, কিন্তু কাজের জন্য চিন্তা করতে গেলে এবং কাজে অগ্রসর থেকে পুরাতন বিতর্ক আসবে, এবং বিতর্কের মোকাবেলা কিভাবে করা যাবে সেটা বাস্তব অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অগ্রিম কোনো বদ্ধমূল ধারণা নিয়ে কাজ করতে গেলে সেই কাজ সফল হয় না। বাস্তব অবস্থা কেমন, এটা অবস্থার অগ্রগতির সঙ্গে সঙ্গে বিচার করে একটা দলকে যারা নেতৃত্ব দেন তাদেরকে স্থির করতে হয়, জনসাধারণকে সেই চিন্তা দিয়ে ঐক্যবদ্ধ করতে হয়, অনুপ্রাণিত করতে হয়, মানে কাজে আনতে হয়। যাই হোক, এইসব বিষয় আপনারা সবাই জানেন। প্রত্যেকের নিজের নিজের চিন্তা আছে, এবং নিজের সেই চিন্তাটা যারা নেতৃত্ব দেন, অন্য যারা সমস্ত কিছু পরিচালনা, তাদের চিন্তার সঙ্গে যুক্ত করে আমরা আমাদের নিজের চিন্তাকে বিকশিত করি। অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করলে তার ফল শেষ পর্যন্ত ভালো হয় না। যত ভালো আদর্শ, যত ভালো কর্মসূচি হোক, একটা উপলব্ধি প্রত্যেক শিক্ষিত ব্যক্তির, রাজনৈতিক কর্মীর মনের মধ্যে থাকা উচিত। একটা জ্ঞানগত প্রস্তুতি, সেই সঙ্গে কাজের প্রস্তুতি। তো যাই হোক, আজকে যেসব আলোচনা হয়েছে এগুলো খুব মূল্যবান। আফজালুল বসার ইতিহাস সম্পর্কে অনেক কথা সামনে এনেছেন। ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইউরোপে যদি আমরা লক্ষ্য করি, হেগেল তো ইতিহাসের দর্শন প্রচার করেই বড় দার্শনিক হিসেবে পরিচিত হয়েছেন, এবং ইতিহাসের অপরিহার্যতা হেগেল খুব সুন্দরভাবে লিখেছেন। বলা হয়েছে যে হেগেল তো ভাববাদী চিন্তা করেছেন। হ্যাঁ, ভাববাদী চিন্তা আছে, একজন ঈশ্বর বা একটা কিছু তিনি স্বীকার করেছেন, কিন্তু ওই ঈশ্বরের উপরে তিনি সম্পূর্ণ নির্ভরশীল থাকেননি। মানুষের চেষ্টা, মানুষের চিন্তা, মানুষের শক্তি, এর উপরেও তার পরিপূর্ণ আস্থা ছিল, সেইভাবেই ব্যক্ত করেছেন। কিন্তু ঈশ্বর যে একজন আছেন, এটার জন্য ভাববাদী বলা হয়, সেটা ঠিক। কিন্তু হেগেলের চিন্তাই তো অনুপ্রাণিত করেছে কার্ল মার্কস, ফ্রেডেরিক এঙ্গেলস এবং তাদের সমসাময়িক আরও অনেককে। এরা সেই ভাববাদী বিষয়টাকে পরিহার করে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই ইতিহাসের ধারণা, হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, এগুলো ডেভেলপ করেছেন। আইডিয়ালিজম থেকে ম্যাটেরিয়ালিজমে নিয়ে আসছেন, এর মধ্য দিয়ে অগ্রগতি হয়েছে। যাই হোক, যে কথাটা আমাদের বিশেষভাবে লক্ষণীয় সেটা হলো আজকের যে অবস্থায় আমরা আছি বাংলাদেশে, আজকে যে অবস্থায় গোটা পৃথিবীব্যাপী মানব জাতি আছে,
এই বাস্তবতাকে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বুঝতে হবে। এই বাস্তবতায় বাংলাদেশে জনগণের পক্ষ থেকে যারা নেতৃত্ব দেবেন তাদের কি করণীয়, গোটা পৃথিবীতে যারা নেতৃত্ব দেবেন, চিন্তাভাবনা ব্যক্ত করবেন, তাদের কি করণীয়, এই সম্পর্কে আমাদের দেশে যারা এইসব ধারায় অগ্রসর চিন্তা করেন তাদের প্রত্যেকের পরিচ্ছন্ন ধারণা থাকা দরকার এবং মত প্রকাশ করা দরকার। একটা কথা মনে রাখতে হবে যে খুব ঢিলে ঢালাভাবে কিছু করা যাবে না। আমাদের কিছু করতে হলে আমাদের নিজেদের পত্রিকা দরকার, নিজেদের প্রকাশনা সংস্থা দরকার, পুস্তক পুস্তিকা প্রকাশের পার্টি গঠন দরকার এবং পর্যায়ক্রমে উন্নত চিন্তা লিখিতভাবে প্রকাশ করতে হবে, আলোচনার মাধ্যমে পার্টি গঠন করতে হবে। এই বিষয়গুলো 1 বছর 2 বছর 5 বছরের মধ্যেই করে ফেলা যাবে না, কিন্তু 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে একটা ভিত্তি আরম্ভ করা যায় এবং ভিত্তিটা আরম্ভ করলে পরবর্তী 5 বছরে সেটাকে রূপ দেওয়া যায়, সেটাকে কার্যকর করার মতো শক্তি অর্জন করা যায়। এই যে পর্যায়ক্রমে অগ্রগতি, এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই পথে যাত্রা করতে হবে। আফজালুল বাসার ইতিহাস বিষয়ক মানে অনেক কিছু আমাদের দেশের বামপন্থী আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলনের স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন। বদরুদ্দিন উমরকে তো নিয়ে বটেই, সেই সঙ্গে তারও আগে থেকে এবং তার সমকালে পরবর্তীকালেও আরও যারা চিন্তা করেছেন তাদের প্রসঙ্গ তার লেখায় আসছে। আমি একটা কথা শুধু বলবো যে কংগ্রেস, মুসলিম লীগ এইগুলো তো প্রথম পর্যায়ে বড় দল ছিল, জনগণ পরিচালিত হয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস, অল ইন্ডিয়া মুসলিম লীগের দ্বারা। কমিউনিস্ট আন্দোলনের কথা যখন আমরা আলোচনা করব তখন অল ইন্ডিয়া কংগ্রেসের সম্পর্কেও আমাদের বিবেচনায় রাখতে হবে যে কংগ্রেস কী কারণে এতকাল রাজত্ব করতে পেরেছে, মুসলিম লীগ কী কারণে ক্ষমতায় এসেছে, ইলেকশনে কংগ্রেস কেন জিতত, মুসলিম লীগ কেন জিতত, বামপন্থীরা কেন দশক ধরে দুর্বল থেকেছে। এই বিষয়গুলো বুঝতে হলে কংগ্রেস মুসলিম লীগকে হিসাবের বাইরে রেখে চলবে না। কংগ্রেস মুসলিম লীগ আমাদের রাজনৈতিক ধারা নয়, আমাদের বিরুদ্ধ পক্ষের রাজনৈতিক ধারা। তাদের সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়েছে, সংগ্রাম করতে হচ্ছে এবং এই সংগ্রামে ওদের শক্তি, ওদের চিন্তা সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা না থাকে তাহলে আমরা জয়ী হতে পারবো না। কাজেই আমাদের যা কিছু বক্তব্য, চিন্তা, আমরা সেটা স্টাডি করব, বিবেচনা করব, আলোচনা সমালোচনা করব। আর আমাদের বিরুদ্ধ পক্ষ যারা, তাদের বক্তব্য আমরা স্টাডি করব, বিচার বিবেচনা করব, কী করে তাদের দুর্বলতাগুলো আমরা বুঝতে পারবো, তাদের গণবিরোধী ভূমিকা জনসাধারণকে আমরা ভালো করে বোঝাতে পারবো এবং কী করে জনসাধারণকে আমরা তাদের সমর্থনকে সরিয়ে আমাদের সমর্থনে নিয়ে আসতে পারবো, এইসব বিষয় চিন্তা করতে হবে, কাজ করতে হবে। তা আজকের এই আলোচনা থেকে সেই বিষয়গুলো সামনে আসছে। বদরুদ্দিন উমর অসাধারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের রাজনৈতিক ইতিহাসে। তিনি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ভালো ছাত্র ছিলেন, পরীক্ষার ফল ভালো করেছেন। তিনি তখন চাইলে এই সিএসএস পরীক্ষা দিয়ে সিএসপি অফিসার হতে পারতেন, যেটা সেই কালের ভালো ছাত্ররা সবাই চাইত। বদরুদ্দিন উমর ওই ধারায় যাননি, ব্যক্তিগত জীবনে বড় অবস্থানে যাবেন এইটা তার একান্ত চিন্তা ছিল না। তার চিন্তা ছিল যে সমাজ, জাতি, রাষ্ট্র, জনগণ, বিশেষ করে যারা সাফারিং হিউম্যানিটি, কৃষক এবং শ্রমিক, তাদের কল্যাণে কাজ করব এবং তাদের কল্যাণের সঙ্গে আমার নিজের কল্যাণ যুক্ত। যদি আমি সেইভাবে কাজ করতে পারি তাহলে শ্রমিক, কৃষক, মধ্যবিত্তের উন্নতির সঙ্গে আমার নিজের জীবনেরও উন্নতি হবে, আমার খাওয়া পড়া সবটা এর উপরে মানে সংশ্লিষ্ট। আলাদাভাবে আমি ভালো করব, উচ্চ অবস্থানে যাব, আর শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত মানুষেরা দুরবস্থায় থাকবেন, এরকমটা চাই না আমি। এইরকম একটা ধারণা, খুব মহান ধারণা, এইটা বদরুদ্দিন উমরের কৈশোরকাল থেকেই জীবনে ছিল এবং ধীরে ধীরে বড় হয়েছে এবং সেই ধারণা নিয়ে ক্রমে তিনি মার্ক্সবাদীর দিকে এগিয়েছেন এবং মার্ক্সবাদী হয়েছেন। মার্ক্সবাদী হয়ে তিনি জন্মগ্রহণ করেননি, স্কুলে কলেজে পড়ার সময় তিনি মার্ক্সবাদী হয়ে ওঠেননি। পারিবারিক ঐতিহ্য ইত্যাদিকে অবলম্বন করে মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হয়েছেন, জানতে চেয়েছেন। একটা পর্যায়ে তিনি মার্ক্সবাদ কমিট করেছেন এবং মার্ক্সবাদী ধারায়
চিন্তা প্রকাশ করা এবং কাজ করা এই চেষ্টা করেছেন। এবং বদরুদ্দিন উমরের একটা ক্রমবিকাশ আছে, সবার জীবনেই সেটা থাকে। এই ক্রমবিকাশের মধ্য দিয়ে যদি আমরা নেতাকে, নেতৃত্বকে বুঝতে চাই, বদরুদ্দিনকে বুঝতে চাই, তাহলে সেই কাজটাতে আমাদের ভুল কম হওয়ার কথা, ভুল না হওয়ার কথা। তো এইগুলো আমাদের বুঝে বুঝে ধাপে ধাপে এগোতে হবে। এখন যে কথাটা আজকে, যে বদরুদ্দিন উমর আমাদের কালের এই দেশে তিনি যতদিন জীবিত ছিলেন, কাজ করেছেন, বলা যায় যে শ্রেষ্ঠ চিন্তক এবং শ্রেষ্ঠ রাজনৈতিক কর্মী ছিলেন। বাস্তবে সাফল্য অসাফল্য আছে, সেগুলো বিচার্য। সাফল্য একটা না হয়েছে এরকম অনেক মনীষীর জীবনেই হয়নি, ব্যর্থতার পর ব্যর্থতা আসছে, কিন্তু তারপরেও তারা স্মরণীয় এবং তাদের ব্যর্থতার অভিজ্ঞতা নতুন সাফল্যের চিন্তা জন্ম দিয়েছে, এরকম ব্যাপার। তো বদরুদ্দিন উমর কোনো সন্দেহ নাই যে কালে তিনি জীবনযাপন করেছেন, সেই কালে যারা বিশিষ্ট চিন্তাবিদ ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন, তাদের জীবন এবং বদরুদ্দিন উমর জীবন একত্র করে যদি আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই আমরা স্বীকার করব জনগণের পক্ষে, শ্রমিক, কৃষক, নিম্ন মধ্যবিত্ত মানুষদের পক্ষে বৃহত্তর সংখ্যক জাতীয়তাবাদী গণতান্ত্রিক চিন্তাশীল শক্তির স্বার্থে যারা কাজ করেছেন, অবশ্যই বদরুদ্দিন উমরের নাম তাদের মধ্যে এক নম্বরে আসবে। আবুল মনসুর আহমদ চিন্তা করেছেন, তারও চিন্তা স্বীকৃতি দিতে হবে, গুরুত্ব দিতে হবে। কিন্তু আবুল মনসুর আহমদের চিন্তা এবং বদরুদ্দিন উমরের চিন্তার মধ্যে তো অনেক পার্থক্য আছে। আবুল মনসুর আহমদের যেটুকু মহত্ব, অবশ্যই সেটা আমরা স্বীকার করে নেব, কিন্তু বদরুদ্দিন উমরের যে মহত্ব, এটা আরও বিস্তৃত, আরও বিশাল, আরও গভীর, আরও সূক্ষ্ম। এটাকেও আমরা পরিপূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করব। ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যেও বৈপরীত্য থাকবে এবং সব কিছুই আমাদের মত অনুযায়ী চলবে এমন না, নানান ভিন্ন মত একটা সিনথেসিসের মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কিন্তু যারা প্রকৃতপক্ষেই জনগণের বিরোধী, প্রগতির বিরোধী, তাদের সঙ্গে তো আমাদের ঐক্য সম্ভব না। আমরা সহ অবস্থান করতে পারি একটি রাষ্ট্র ব্যবস্থায়, কিন্তু তাদের সঙ্গে আমাদের প্রতিযোগিতা থাকবে এবং সেই প্রতিযোগিতার মধ্য দিয়ে অবশ্যই আমরা তাদেরকে পরাজিত করতে চাইব, আমরা জয়ী হতে চাইব। এবং জনগণের জন্য যে কর্মকাণ্ড, জনসম্পৃক্তি এর মধ্যে থাকলেই কেবল সেটা সাফল্যের দিকে যেতে পারে। এরকম অনেক চিন্তা, এই চিন্তার জন্য পণ্ডিত ব্যক্তি দরকার হয় না, সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষরাও এই চিন্তা মোটামুটি সঠিকভাবেই করতে পারে। কিন্তু চিন্তার সঙ্গে একটা দৃঢ়চিত্ততা, চিন্তার সঙ্গে সততা এবং চিন্তার সঙ্গে সংগঠন, দল, এগুলো গড়ে তোলা, এই কাজগুলো কঠিন। এবং এই যে গড়ে তোলা সংগঠন, এই দিকে অগ্রসর হয়ে নেতৃত্ব সৃষ্টি হয় এবং ভালো সম্ভাবনা বাস্তবায়নের অবসান ঘটেছে। পাকিস্তান হয়েছে, পাকিস্তানের অবসান ঘটিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের কথা সামনে আসছে। একান্তভাবে ধর্মের মধ্যে মানুষের মন আচ্ছন্ন থাকে। এইভাবে দেখতে গেলে দেখব যে অগ্রগতি হয়েছে, যতটা আমরা কামনা করেছি, দেশের মানুষ কামনা করেছে, ততটা হয়নি। কিন্তু কিছুই হয়নি এই চিন্তা ঠিক না, কিছুটা হয়েছে এবং এখন ভবিষ্যতে আরও অনেকটুকু হবে, সেই সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই ধারায় চিন্তা করার এবং কাজ করার আগ্রহ আজকের আলোচনা থেকে আমাদের বৃদ্ধি পেতে পারে এবং সেই বৃদ্ধি পাওয়ার মধ্যেই আজকের এই অনুষ্ঠানের সার্থকতা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এরই মধ্য দিয়ে শেষ হলো আজকের সেমিনার মালার তৃতীয় অধিবেশন। আচ্ছা, আমাকে একটু বিশেষভাবে বলতে হচ্ছে যে আমরা যেহেতু সময়ের দিক থেকে একটু পিছিয়ে আছি, ফলে আমরা এখন একটা পূর্ণ বিরতিতে যেতে পারবো না, কিন্তু বিরতি প্রয়োজন। আগেরটার সঙ্গে পরটার একটা পার্থক্য তৈরির জন্য চিন্তার ব্যাপার আছে, নতুন বিষয়ে ঢুকবো আমরা। ফলে আমরা একটা খুবই সংক্ষিপ্ত চা বিরতিতে যাব, 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ। আমরা 4:30-এর আগেই আমরা এখানে আমাদের পরের সেশন শুরু করব শামসুর রহমানের উপর। আশা করছি আপনারা এর মধ্যেই চা পান শেষে ফিরে আসবেন। এই দেখেন, ওখানে যদি সকাল থাকে তাড়াতাড়ি দেখতে পাবেন।